আচ্ছা, তাহলে পার্টিকেল ডিটেক্টরসের মধ্যে যে পার্টটা আজকে আমরা করব সেটা হচ্ছে স্পার্ক চেম্বার। স্পার্ক চেম্বার কেসটা কি তোমাদেরকে একটু বলি। স্পার্ক চেম্বার খুব সিম্পল একটা কনস্ট্রাকশন। আমার কি হচ্ছে, একটা এরকম চেম্বার রয়েছে, চেম্বারের মধ্যে অনেকগুলো প্লেটস বসানো রয়েছে, আর প্লেটসগুলোর ভেতরে আমার একটা গ্যাস রয়েছে। আর প্রত্যেক অল্টারনেট প্লেটসগুলোকে আমি হাই পোটেনশিয়ালে কানেক্ট করে রেখেছি। প্রত্যেক অল্টারনেট যে প্লেটসগুলো রয়েছে তাদেরকে আমি কি করেছি, একটা হাই পোটেনশিয়ালের সাথে কানেক্ট করে রেখেছি। আর মাইনাসটা ধরো গ্রাউন্ড হয়েছে, হাই পোটেনশিয়াল, হাই ভোল্টেজ সোর্স, হাই ভোল্টেজ সোর্স, হাই ভোল্টেজ সোর্স। তাহলে এর ফলে কি হচ্ছে, আর এর ভেতরে আমার একটা গ্যাস রয়েছে, এইটার ভেতরে আমার একটা গ্যাস রয়েছে। ভেতরে একটা গ্যাস রয়েছে। তো যখন এর মধ্যে আমার একটা পার্টিকেল এন্ট্রি করছে, একটা আমার পার্টিকেল, সেটা যখন আমার এই চেম্বারে এন্ট্রি করছে, কি হচ্ছে দেখো, পার্টিকেলটা যখন এই চেম্বারে আমার এন্ট্রি করছে, তখন এই পার্টিকেলটার এন্ট্রির ফলে আমার চেম্বারটা কি হচ্ছে, আমার গ্যাসগুলো আয়োনাইজড হয়ে যাচ্ছে। যেটা এতদিন আয়োনাইজেশন চেম্বার হোক বা আগে যতগুলো চেম্বার আমরা পড়েছি তার মধ্যে আমরা দেখেছিলাম যে যখন পার্টিকেলটা এন্ট্রি হচ্ছে গ্যাসটা কি হচ্ছে, আয়োনাইজড হয়ে যাচ্ছে। এবার যেহেতু গ্যাসটা আয়োনাইজড হয়ে যাবে, তোমরা একটু খেয়াল করে দেখো প্রত্যেক চেম্বারের অল্টারনেট প্লেটসগুলো হাই, আর তারপরের প্লেটসটা লো, তারপরের প্লেটটা আবার হাই, তারপরের প্লেটটা লো। তো যখনই, আর প্লেটসগুলো প্রায় গায়ে গায়ে আছে, কাছাকাছি আছে, তো যখনই গ্যাসগুলো পার্টিকেলটা এন্টার হওয়ার জন্য গ্যাসগুলো আয়োনাইজড হচ্ছে, তখন কি হবে, আমার আয়োনাইজডের যে নেগেটিভ ইলেকট্রনসগুলো আমার পজিটিভ প্লেটের দিকে যাবে, আর যে পজিটিভ আয়ন্সগুলো তৈরি হলো সেগুলো আমার নেগেটিভ প্লেটের দিকে আসবে। এর ফলে আমি কি দেখতে পাবো, এর ফলে আমি এই প্লেটসগুলোর মধ্যে আমি একটা স্পার্ক দেখতে পাবো, একটা স্পার্ক হবে, একটা স্পার্ক হতে থাকবে। আর পার্টিকেলটা যেরমভাবে আমার প্লেটের ভেতরে ঢুকবে আমি সেইভাবে স্পার্ক দেখতে পাবো, স্পার্ক একটা দেখতে পাবো, একটা স্পার্ক বা একটা ওই বিদ্যুৎ যেরকম চমকালে হয় না ছোট্ট একটা, সেরকম স্পার্ক দেখতে পাবো। সেই স্পার্কের জন্যই এটাকে বলা হয় স্পার্ক চেম্বার। এবার পার্টিকেলটা যেরম ভাবে ঢুকবে সেরম ভাবে আমার এই প্লেটসগুলোর মধ্যে আমি স্পার্কগুলোকে দেখতে পাবো। তো এর ফলে আমি কি করতে পারছি, এই স্পার্কটা দেখে আমি পার্টিকেলটার কি করতে পারছি, পার্টিকেলটার মানে মানে ট্র্যাকটাকে পর্যন্ত আমি আইডেন্টিফাই করছে, যে পার্টিকেলটা কোন দিক দিয়ে ঢুকছে আর কোন দিকে যাচ্ছে, ট্র্যাকটা পর্যন্ত আইডেন্টিফাই হচ্ছে। তো এইটা হচ্ছে আমার মেন স্পার্ক চেম্বারের আইডিয়া। বুঝতে পারলে তো, যে অনেকগুলো প্লেটস রয়েছে, প্রত্যেক অল্টারনেট প্লেটসগুলো হাই পোটেনশিয়ালের সাথে লাগানো রয়েছে, হাই পজিটিভ। তার ফলে হচ্ছে কি, যখন একটা আর প্লেটসগুলোর মাঝখানে গ্যাস রয়েছে, যখন একটা পার্টিকেল এসে আমার প্লেটের মধ্যে ঢুকছে, সরি প্লেট বলছি, চেম্বারটায় ঢুকছে, এটা হচ্ছে আমার চেম্বারটা, চেম্বারের মধ্যে যখন পার্টিকেলটা এসে ঢুকছে তখন কি হচ্ছে, আমার যে গ্যাসটা আয়োনাইজ হয়ে যাচ্ছে, গ্যাসটা আয়োনাইজ হয়ে যাওয়ার ফলে যে প্লেটসগুলো হাই আর লো ইয়েতে রয়েছে আর কি, প্লেটসগুলো যেগুলো রয়েছে হাই আর লোতে, সরি এক সেকেন্ড, প্লেটসগুলো যে হাই আর লো ইয়েতে রয়েছে ভোল্টেজে, তখন তাদের মধ্যে কি হচ্ছে, এই আয়নস আর ইলেকট্রনসগুলো তাদের মধ্যে মুভ করছে। ইলেকট্রনসগুলো পজিটিভ প্লেটের দিকে অ্যাট্রাক্টেড হচ্ছে, আর আয়নসগুলো নেগেটিভ প্লেট বা যেটা আনচার্জ প্লেট, সরি আনচার্জ বলবো না, এটা বলবো যেটা জিরো পোটেনশিয়ালে কানেক্ট হয়েছে সেই প্লেটের দিকে যাচ্ছে। তার ফলে দুটো প্লেটের মধ্যে আমরা একটা স্পার্ক দেখতে পাচ্ছি। এই স্পার্কটাকেই আমরা দেখে আমরা আন্দাজ, আর এই স্পার্কটা সব প্লেটসগুলোর মধ্যে হচ্ছে, যতগুলো অল্টারনেট প্লেটস রয়েছে সেটা থেকেই আমি পার্টিকেলের ট্র্যাকটাকে আমি আইডেন্টিফাই করতে পারছি যে এটা হচ্ছে পার্টিকেলের ট্র্যাকটা। সেটা দেখেই আমি পার্টিকেলের ট্র্যাকটাকে আমি আইডেন্টিফাই করতে পারছি স্পার্ক দেখে। তো এই যে কনসিস্ট অফ ইট ইজ কনসিস্ট অফ এ সিরিজ অফ কন্ডাক্টিং প্লেটস, মেনলি অ্যালুমিনিয়াম,
alternate plates are kept at high potential about 20 kilovolt. আচ্ছা, the chamber is filled with helium neon gas, helium আর নিয়ন গ্যাসের কম্বাইনে এটা ফিল করা রয়েছে। তাহলে যখন চার্জ পার্টিকেল, আয়োনাইজিং পার্টিকেল হতে হবে, নর্মাল পার্টিকেলে হবে না, আয়োনাইজিং পার্টিকেল বা চার্জ পার্টিকেল হতে হবে, এন্টার্স দ্য চেম্বার, স্পার্ক অকার্স ডিউ টু আয়োনাইজেশন অফ দ্য গ্যাস। দ্য স্পার্ক অকারিং বিটুইন দ্য প্লেটস মার্কস দ্য ট্র্যাজেক্টরি, যে স্পার্কটা কোন কোন দিকে হচ্ছে সেটা দেখে তুমি বুঝতে পারবে যে প্লেট মানে পার্টিকেলটা কোন দিক দিয়ে ঢুকছে, ঠিক আছে তো, বা আর কোন দিক দিয়ে ঢুকছে কোন দিক দিয়ে যাচ্ছে সেটাকে তুমি ট্র্যাজেক্টরিটাকে তুমি মার্ক করতে পারছো। এইটা হচ্ছে স্পার্ক চেম্বারের মেন আইডিয়াটা। এর ইউজফুলনেস কি, সহজে কনস্ট্রাক্ট করা যায় আর চিপ হয়, কম দামি, আর সেন্সিটিভ টাইমটা খুব ভালো, প্রায় 0.5 মাইক্রোসেকেন্ড, 0.5 মাইক্রোসেকেন্ড। আর এই কারণে একটা বিম অফ পার্টিকেলসকে পর্যন্ত তুমি, মানে একটা পার্টিকেল না অনেকগুলো পার্টিকেল ঢুকছে তাদেরকে পর্যন্ত ট্র্যাকটাকে তুমি ধরতে পারবে। বিম অফ পার্টিকেলস ক্যান বি ইজিলি ডিটেক্টেড, যেহেতু এর সেন্সিটিভ টাইমটা খুব কম। কিন্তু লিমিটেশনস কি, লিমিটেশনস হচ্ছে দ্য পাথ ইজ ব্রোকেন, দ্য স্পার্ক ইজ ব্রোকেন, এই ট্র্যাকটা যেটা আছে সেটা ব্রোকেন ট্র্যাক, এটা কিন্তু স্টেডি নয়, দুখানা প্লেটসের মাঝখানে তোমার স্পার্কগুলো হচ্ছে, তার ফলে কি হচ্ছে যে পাথটা তুমি পাচ্ছ সেটা ব্রোকেন পাথ পাচ্ছ, তুমি একটা স্ট্রেট এরকম পাথ পাচ্ছ না, যে যেটা দেখে বুঝতে পারবে যে আচ্ছা এই তো এরকম পার্টিকেলটা এইভাবে গেছে। তুমি অ্যাকচুয়ালি কি দেখতে পাচ্ছ, তুমি এখানে একটা স্পার্ক পাচ্ছ, আবার পরে একটা এরম জায়গায় একটা স্পার্ক পাচ্ছ, আবার একটা এরকম প্লেটসগুলোর মাঝখানে তুমি আলাদা আলাদা স্পার্ক পাচ্ছ। তার মানে পাথটা যেটা তুমি পাচ্ছ, পার্টিকেলের পাথটা, সেটা ব্রোকেন পাথ হচ্ছে ফার্স্ট অফ অল। সেকেন্ড, তুমি পার্টিকেলটার ব্যাপারে বা তার মোমেন্টাম এনার্জির ব্যাপারে কোনো ইনফরমেশন পাচ্ছ না, মানে পাচ্ছ বাট দ্যাট ইজ নট ভেরি অ্যাকিউরেট। তুমি পার্টিকেলটার মোমেন্টাম বা এনার্জির ব্যাপারে ইনফরমেশন পাচ্ছ, কিন্তু সেটা খুব একটা অ্যাকিউরেট ভ্যালু পাচ্ছ না। এটা হচ্ছে আমার স্পার্ক চেম্বার। তো স্পার্ক চেম্বারের মেন প্রবলেমটা হচ্ছে ব্রোকেন ট্র্যাক, ট্র্যাকটা যেটা আছে সেটা ব্রোকেন। এইটাকে কাউন্টার করার জন্য যেটা এলো সেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট ক্লাউড চেম্বার। ক্লাউড চেম্বারটা এই হলো এমন একটা চেম্বার, সেটা এই প্রিন্সিপালটা ইউজ করা হলো যাতে আমার মানে এই ব্রোকেন ট্র্যাকের প্রবলেমটা সমাধান করা যায়। ঠিক আছে, তো ক্লাউড চেম্বারের ক্ষেত্রে কি হচ্ছে সেটা দেখো। ক্লাউড চেম্বার, আই থিঙ্ক এটাকে উইলসন ক্লাউড চেম্বার বা উইলসন বাবল চেম্বার, আচ্ছা যাই হোক, ক্লাউড চেম্বারই আপাতত বলবো। ক্লাউড চেম্বার নামটা আমার একটু খেয়াল পড়ছে না, দেখতে হবে। ক্লাউড চেম্বারে ঘটনাটা কি ঘটছে, এর একটা বেসিসটা বলি, ফ্যাক্টটা বলি। উইলসন ক্লাউড চেম্বার, উইলসন ক্লাউড চেম্বার না, এই তো উইলসন ক্লাউড চেম্বার, এটাও কিন্তু আসে। ক্লাউড চেম্বার আর বাবল চেম্বার খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে তো, উইলসন ক্লাউড চেম্বার। তো ক্লাউড চেম্বারের প্রিন্সিপালটা কি হচ্ছে সেটা একটু বুঝে নাও। ব্যাপারটা হচ্ছে আমার এখানটায় একটা স্যাচুরেটেড গ্যাস রয়েছে, যেটাকে তুমি অ্যাডিয়াবেটিক্যালি এক্সপ্যান্ড করেছো একটা চেম্বারের মধ্যে, ক্লাউড চেম্বারের মধ্যে তুমি একটা গ্যাসকে এক্সপ্যান্ড করেছো অ্যাডিয়াবেটিক্যালি। গ্যাস রয়েছে দ্যাট ইজ এক্সপ্যান্ডেড অ্যাডিয়াবেটিক্যালি, অ্যাডিয়াবেটিক্যালি। আচ্ছা, যদি অ্যাডিয়াবেটিক্যালি এক্সপ্যান্ড করো তাহলে কি হবে, গ্যাসটা ঠান্ডা হয়ে যাওয়া উচিত, গ্যাসটা ঠান্ডা হয়ে যাওয়া উচিত কিনা। তো হ্যাঁ এবার ব্যাপারটা হচ্ছে যে গ্যাসটাকে যদি তুমি অ্যাডিয়াবেটিক্যালি, কারণ কি অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন মানে হিট বাইরে থেকে ভেতরে আসতে পারবে না, ভেতর থেকে বাইরে যেতে পারবে না, ঠিক আছে, হিট তোমার ট্রান্সফার হবে না, অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন। তো গ্যাসটাকে যখন তুমি এক্সপ্যান্ড করছো অ্যাডিয়াবেটিক্যালি, গ্যাসটা ঠান্ডা হয়ে যাওয়া উচিত, তার ফলে ওয়াটার ভেপার তৈরি হওয়া উচিত, ওয়াটার ভেপার ফর্ম করা উচিত। আর এই ওয়াটার ভেপারগুলো, গ্যাসের মধ্যে ওয়াটার ভেপারই কি ফর্ম করে তুমি একটু খেয়াল করে বলো। ওয়াটার ভেপার যেটা গ্যাসে, চেম্বারে স্যার কি কি ছিল, হ্যাঁ হ্যালো কি বলছো, চেম্বারে কি কি কন্টেন্ট ছিল, বুঝলাম না। মানে গ্যাস না ওটা ভেতরে? ওটা বলছি না, গ্যাসটা ধরো এমনি, এটা আমি একটা জাস্ট আইডিয়া বলছি যে একটা গ্যাস রয়েছে, গ্যাসটার হুম মধ্যে তুমি গ্যাসটাকে এক্সপ্যান্ড করছো অ্যাডিয়াবেটিক্যালি, তো গ্যাসের মধ্যে ওয়াটার ভেপার থাকে, হুম ওয়াটার ভেপার যেটা থাকে সেটাই তো ওয়াটার ভেপার ইন গ্যাস। এটা যখন কনডেন্স করে তখন তো ফর্ম ক্লাউড, কনডেন্স টু ফর্ম ক্লাউডস, এটা যখন কনডেন্স করে তখনই তো ক্লাউড ফর্ম হয়, হুম টু ফর্ম ক্লাউডস মানে মেঘ তৈরি হয়। তো এইটা হওয়ার, তো ক্লাউড ফর্ম করার জন্য এই ওয়াটার ভেপারটা, যখন তোমার গ্যাসটা ঠান্ডা হয়ে যাবে, তুমি অ্যাডিয়াবেটিক্যালি এক্সপ্যান্ড করছো, গ্যাসটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কি হবে, ক্লাউডস ফর্ম করা উচিত আমার চেম্বারের মধ্যে। কিন্তু একটা কেস আছে,
ব্যাপারটা হচ্ছে ক্লাউডস তখন ফর্ম করবে যদি তোমার আমার এখানটায় ডাস্ট পার্টিকেলস থাকে, ডাস্ট পার্টিকেলস যদি থাকে, ডাস্ট পার্টিকেল থাকলে তখন আমার কি হবে, আমার এই ডাস্ট পার্টিকেলের চারপাশে ওয়াটার ভেপারটা কনডেন্স হবে আর ক্লাউড তৈরি হবে, ঠিক আছে তো, ডাস্ট পার্টিকেলস। কিন্তু নর্মালি তুমি যদি ক্লিন গ্যাস ইউজ করো যার মধ্যে কোনো ডাস্ট পার্টিকেল নেই, পরিষ্কার একটা গ্যাস ইউজ করো, সেটাকে তুমি অ্যাডিয়াবেটিক্যালি এক্সপ্যান্ড করো, তাহলে কি হবে, কোনো ক্লাউড ফর্ম করবে না, তাহলে কিন্তু কোনো ক্লাউড ফর্ম করবে না। ক্লাউড তখন ফর্ম করবে যখন ডাস্ট পার্টিকেল থাকবে তার চারপাশে তোমার ক্লাউডটা ফর্ম করছে। কিন্তু তুমি যদি একটা পরিষ্কার গ্যাস ইউজ করো যার মধ্যে কোনো ডাস্ট পার্টিকেলস নেই, ফ্রি অফ এনি ডাস্ট পার্টিকেলস, তাহলে ওই ডাস্ট পার্টিকেলের চারপাশে কোনো ওয়াটার ভেপার কনডেন্স করবে না আর কোনো ক্লাউড ফর্মেশন হবে না। তো এবার তাহলে কি ঘটতে পারে, ধরো একটা গ্যাস রয়েছে যেটা খুব ঠান্ডা, অ্যাডিয়াবেটিক্যালি এক্সপ্যান্ড করা হয়েছে, খুব ঠান্ডা, কোনো ডাস্ট পার্টিকেল নেই তার মধ্যে, সেখানটায় তোমার একটা পার্টিকেল ঢুকলো, সেখান থেকে তোমার একটা এই আয়োনাইজিং পার্টিকেল ঢুকলো, এখান থেকে তোমার একটা পার্টিকেল ঢুকলো, যেমনি এই পার্টিকেলটা এন্টার করলো, খেয়াল করে দেখো, তখন কি হবে, এই পার্টিকেলের চারপাশে ওয়াটার ভেপার তো রেডি আছে ক্লাউড ফর্ম করার জন্য, কিন্তু কোনো ডাস্ট পার্টিকেল পাচ্ছে না বলে তার ওয়াটার ভেপারটা ক্লাউড ফর্ম করতে পারছে না। কিন্তু যেমনি একটা বাইরে থেকে পার্টিকেল ঢুকলো তখন কি হলো, হালকা একটা ক্লাউডসের তৈরি হয়ে গেল, রেখা তৈরি হয়ে গেল, বুঝতে পারলে, হালকা একটা ক্লাউডের রেখা তৈরি হয়ে গেল গ্যাসের মধ্যে। এটা ভিজিবল হবে? খুব হালকা, মাইক্রো ভাবে, মানে ভিজিবল হবে অবভিয়াসলি, না হলে ধরা যাচ্ছে কি করে, অবভিয়াসলি এটা মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে। আচ্ছা, তো এরম ভাবে ধরো একটা ক্লাউড, একটা হালকা ক্লাউড ভিজিবল হলো, এই ক্লাউডটা আমাকে কি রিপ্রেজেন্ট করছে, ট্র্যাক অফ দ্য পার্টিকেল করছে কি করছে না বলো, কারণ পার্টিকেলটা যেদিকে ঢুকবে সেই দিকেই আমার এই ক্লাউডটা তৈরি হবে, ট্র্যাক অফ দ্য পার্টিকেল। স্যার আয়োনাইজিং পার্টিকেল বলতে এখানে কি মানে আলফা বিটা এরকম টাইপের বলা হয়েছে? হ্যাঁ, এগুলো সব আমরা রেডিয়েশন টাইপ পার্টিকেলস ধরছি, আলফা বিটা আচ্ছা, বা প্রোটন, মানে মানে এরকম অন্য কিছু। কোনো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন থাকলে তো হবে না তাহলে। গামাটা এখানে কাজ করবে না, গামা এইগুলো পার্টিকেলকে, এগুলো মানে আয়োনাইজিং পার্টিকেলগুলোকেই এগুলো ট্র্যাক করতে পারে, গামাকে করতে পারবে হুম না, হুম গামা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের মধ্যে পড়ে যাচ্ছে তো, ওটা করতে পারবে না। মেনলি যত বেশি আয়োনাইজিং পার্টিকেল হবে তত ভালো ট্র্যাক করা সম্ভব হবে, তার মধ্যে থেকে যেমন আলফা পার্টিকেলের হাই আয়োনাইজিং পাওয়ার, ওটাকে ট্র্যাক করা বেশি ইজি, ঠিক আছে তো। তাহলে এই যে ক্লাউডসটা যেটা ফর্ম করছে সেটা দেখে আমরা পার্টিকেলের ট্র্যাকটা পেতে পারবো, আর এই ট্র্যাকটা কিন্তু ব্রোকেন ট্র্যাক হবে না, এই ট্র্যাকটা কিন্তু ব্রোকেন ট্র্যাক হবে না, এটা কিন্তু কন্টিনিউয়াস হবে, ঠিক কি না। যেমন আগে যে স্পার্ক চেম্বারে যে প্রবলেমটা হচ্ছিল, যে ট্র্যাকটা আমরা পাচ্ছিলাম সেটা তো স্পার্ক দেখে পাচ্ছিলাম, তো তো ওটা একটা ব্রোকেন পাথ হচ্ছিল, কিন্তু এখানটায় ট্র্যাকটা যেটা আছে সেটা আমার কন্টিনিউয়াস হবে। তো আমার দেখো আগের প্রবলেমটা আমার এখানটায় মিটে গেল ফার্স্ট অফ অল, ঠিক আছে। তারপর এই ক্লাউড চেম্বারেরই একটা ভার্সন আছে ম্যাগনেটিক্যালি কন্ট্রোলড ক্লাউড চেম্বার, ম্যাগনেটিক্যালি কন্ট্রোলড ক্লাউড চেম্বার, ম্যাগনেটিক্যালি কন্ট্রোলড ক্লাউড চেম্বার আরেকটা ভার্সন। তার মানে কি করছো, তুমি জাস্ট একটা এই ক্লাউড চেম্বারের এইদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড দিয়ে রাখছো, এই ক্রসগুলো ম্যাগনেটিক ফিল্ডকে রিপ্রেজেন্ট করছে, ধরো কালার চেঞ্জ করে দিই, এই ক্রসগুলো, তুমি ধরো একটা পারপেন্ডিকুলার ম্যাগনেটিক ফিল্ড রয়েছে আমার এই ক্লাউড চেম্বারের এখানটায়, তা আর এই ম্যাগনেটিক ফিল্ডের জন্য কি হবে, এটা হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড বি। তাহলে একটুখানি ভেবে দেখো, যদি এটা আমার প্লাস পার্টিকেল, আলফা পার্টিকেল হয়, প্লাস কিউ চার্জ থাকে পার্টিকেলটার মধ্যে, পজিটিভ চার্জ হয়, তাহলে এটা আমার একটা সার্কুলার পাথ যাবে কি যাবে না, ম্যাগনেটিক ফিল্ডে ঢুকলে এই পার্টিকেলটা আমার একটা সার্কুলার পাথ নেবে কি নেবে না, ডিপেন্ডিং আপন তোমার কোন দিকে জিনিসটা ঘুরছে। দাঁড়াও, এইদিকে তো ক্রস থাকলে এরাম ঘোরে, তাহলে পজিটিভ চার্জ, তাহলে এখানে ক্রস আছে এইদিকে ঢুকছে, তো তাহলে পার্টিকেলটা অবভিয়াসলি একটা এরকম বেঁকে যাবে, পার্টিকেল যে ক্লাউডটা তৈরি হলো না, এই যে ক্লাউড ফরমেশনটা হলো, সেই ট্র্যাকটা না এরকম বেঁকে যাবে, একটা সার্কুলার ট্র্যাক তৈরি হবে, বুঝতে পারছো তো। চার্জ পার্টিকেল যেহেতু, চার্জ পার্টিকেলটা যেহেতু ঢুকছে আর চারপাশে আমার একটা ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, চার্জ পার্টিকেল একটা ম্যাগনেটিক ফিল্ডে ঢুকলে কি হয়, একটা সার্কুলার ট্র্যাক তৈরি হয় কিনা, একটু খেয়াল করে নাও, মনে করিয়ে দিই। ধরো ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, একটা প্লাস কিউ চার্জ, একটা প্লাস কিউ চার্জ, একটা প্লাস কিউ চার্জ ধরো আমার এই ম্যাগনেটিক ফিল্ডে ঢুকলো,
তার ভেলোসিটি কোন দিকে আছে? এই দিকে আছে ভেলোসিটিটা। তো ম্যাগনেটিক ফিল্ডের সাথে যদি তুমি ধরো ফোর্সটা কোন দিকে কাজ করবে? উপরের দিকে কাজ করবে। তুমি যদি এই আঙুল দিয়ে দেখো, বা ওই এইদিকে ভেলোসিটি আছে, এই দিকটা হচ্ছে ভেলোসিটি। তুমি যদি ওই ভি ক্রস বি করো, তুমি দেখো ফোর্সটা উপরের দিকে হচ্ছে। তাহলে চার্জটা আমার এরকম গোল হয়ে ঘুরবে কি ঘুরবে না বলো? সবসময় ফোর্সটা আমার ভেতরের দিকে কাজ করছে। এটা মনে পড়লো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার। এইটা মনে পড়লো তো? তো এই জিনিসটা যেটা আছে, আর সবসময় ফোর্সটা কিন্তু তোমার ভেতরের দিকে কাজ করবে। আর যে কি বলে ভি যেটা আছে সেটা আমার সবসময় ট্যানজেন্সিয়ালি বাইরের দিকে থাকবে। ভি এর ডাইরেকশন চেঞ্জ হচ্ছে, কিন্তু ফোর্স যেটা আছে সেটা সবসময় সেন্টারের দিকে কাজ করবে। তো এই যে সার্কুলার মোশন করবে এই চার্জটা, এই সার্কুলার মোশনের রেডিয়াসের একটা ফর্মুলা আছে, তোমরা যদি একটু মনে করে দেখো। ফর্মুলাটা হচ্ছে, আর এটা তোমরা সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সিও বলে, ওই জায়গাটায় ওই জিনিসটা ছিল, এমভি বাই কিউবি। বিটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এমভি হচ্ছে মোমেন্টাম অফ দ্য পার্টিকেল, কিউ হচ্ছে আমার চার্জ অফ দ্য পার্টিকেল, আর আরটা হচ্ছে রেডিয়াস অফ দ্য সার্কুলার পাথ। তাহলে এইখানে যেহেতু একটা সার্কুলার ট্র্যাক তৈরি করছে পার্টিকেলটা এই ম্যাগনেটিক ফিল্ডের ভেতরে, সেখান থেকে তুমি কি করতে পারো? তার আর বার করতে পারো। মোটামুটি একটা সার্কুলার ট্র্যাক দেখলে তুমি তো আর বার করতে পারছো, রেডিয়াসটা বার করতে পারছো, ঠিক কি না? কারণ এইটা তো তুমি ভিজিবল, এই ট্র্যাকটা তো তোমার ভিজিবল, এটাকে তো তুমি হয়তো ছবি তুলছো বা কিছু একটা, মানে ওরকম ভাবে মেশিন পত্র সব লাগানো রয়েছে যে তুমি একটা এই ট্র্যাকটার একটা, তুমি হয়তো একটা ছবি পেয়ে যাবে আর কি। সেটা দেখে তুমি তার আর্টটা কিন্তু যাই হোক কোনো না কোনো ভাবে জিওমেট্রিক্যালি আর্টটাকে ক্যালকুলেট মানে বার করতে পারবে, মেজার করতে পারবে। যদি আর্টটা মেজার করো, আর তুমি ধরো পার্টিকেলটা জানো, পার্টিকেলটা কি টাইপের পার্টিকেল, সে আলফা পার্টিকেল আসছে। আলফা পার্টিকেল যদি হয় তাহলে তুমি তার চার্জটাও জানবে, কিউটাও জানবে। আলফা পার্টিকেলের চার্জ কত হয়? 2e হয়, ঠিক কি না? দুটো প্রোটন থাকে আর দুটো নিউট্রন থাকে। তো আলফা পার্টিকেলের চার্জ হয় 2 × e। তাহলে আর ম্যাগনেটিক ফিল্ডটা তো তোমার কন্ট্রোলে, তুমি যে ক্লাউড চেম্বারে কত ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছ সেটা তোমার কন্ট্রোলে। তো আরটাকে মেজার করে নিলে, কিউ আর ভিটা তুমি জানো, সেখান থেকে তুমি কি বার করতে পারছো? তুমি মোমেন্টামটা বার করতে পারছো। mv ইকুয়ালস টু কিউবি আর, এমভি ইকুয়ালস টু কিউবি আর, এই ফর্মুলা থেকে তুমি পার্টিকেলটার মোমেন্টাম বার করতে পারছো। তো যখন তুমি ম্যাগনেটিক্যালি কন্ট্রোলড ক্লাউড চেম্বার ইউজ করবে, তখন তুমি কি করতে পারবে? পার্টিকেলটা যেটা এন্ট্রি নিচ্ছে তার মোমেন্টাম পর্যন্ত তুমি নির্ণয় করতে পারবে, ঠিক আছে? তো এইখানটায় তুমি দেখতে পারো ক্লাউড চেম্বার প্রিন্সিপালটা দেওয়া রয়েছে যে গ্যাস স্যাচুরেটেড উইথ সুইটেবল ভেপার প্রেসার ইজ সাডেনলি expand adiabatically in a chamber, the temperature of the gas falls considerably। মানে টেম্পারেচারটা ফল করবে যখন তুমি একটা গ্যাসকে চেম্বারের মধ্যে অ্যাডিয়াবেটিক্যালি এক্সপ্যান্ড করছো, তার টেম্পারেচারটা ফল করবে। ইফ ডাস্ট পার্টিকেলস আর প্রেজেন্ট, ডাস্ট পার্টিকেল যদি থাকে গ্যাসের মধ্যে, দেন ভেপার্স উইল কনডেন্স অ্যান্ড ফর্ম ক্লাউডস। ওই ডাস্ট পার্টিকেলের চারপাশে ভেপার কনডেন্স হয়ে ক্লাউড ফর্ম করবে। হাউএভার ইফ দ্য চেম্বার ইজ ডাস্ট ফ্রি, তুমি যদি কোনো ডাস্ট ফ্রি তাকে রাখতে পারো, নো ক্লাউডস আর ফর্মড, কোনো ক্লাউডস ফর্ম করবে না। অ্যান্ড হোয়েন আয়নস আর প্রেজেন্ট ইন দ্য চেম্বার, যখন একটা আয়ন প্রেজেন্ট থাকবে তখন কি হবে? দেন দেয়ার উইল বি কন্ডেনসেশন অফ ক্লাউডস। ও এই জায়গাটা আমি একটু ভুল বললাম, আই এম ভেরি সরি, এই জায়গাটা একটু ভুল হয়ে গেছে। পার্টিকেলসটার চারপাশে ক্লাউড ফর্ম করছে না, পার্টিকেলসটা যখন যাচ্ছে, গ্যাসটা তো আয়োনাইজ হয়ে যাচ্ছে, গ্যাসটা তো আয়োনাইজ হয়ে যাচ্ছে, পজিটিভলি চার্জ আয়নস আর নেগেটিভলি চার্জ ইলেকট্রনস, ঠিক কিনা? সেই আয়ন্সগুলোর ওপরে চারপাশে আমার ক্লাউড ফর্ম করছে। এটা একটু ভুল হয়ে গেছে আমার বলতে গিয়ে, ভেরি সরি। যখন আমার যখন আমার চার্জ পার্টিকেলটা এন্টার করছে, চার্জ পার্টিকেলটা কি করছে? গ্যাসটাকে আয়োনাইজ করে দিচ্ছে। ওই আয়ন্সগুলোর চারপাশে আমার কি হচ্ছে? ক্লাউড ফর্ম করছে। তো আর সেইটার জন্য আমার কি হচ্ছে? একটা ট্র্যাক অফ ক্লাউড ইজ প্রডিউসড, একটা ক্লাউডের একটা ট্র্যাক প্রডিউস হচ্ছে, যেটা আমার ট্র্যাক অফ দ্য পার্টিকেলকে বোঝাচ্ছে, পার্টিকেলটার ট্র্যাকটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, জিনিসটা বোঝা গেল তো এই ব্যাপারটা? হ্যালো, কানেকশন আছে তো? আচ্ছা আচ্ছা। ম্যাগনেটিক্যালি কন্ট্রোলড ক্লাউড চেম্বারের ক্ষেত্রে আমার কি হচ্ছে? ওই যেটা বললাম যে ম্যাগনেটিক ফিল্ড আমি অ্যাপ্লাই করছি পারপেন্ডিকুলার টু দ্য এন্টারিং চার্জ পার্টিকেল। এখান থেকে আমি কি করতে পারছি? পার্টিকেলটা আমি যেটা বললাম যে একটা কার্ভ পাথের মধ্যে দিয়ে যাবে, যা রেডিয়াস আরটাকে আমি মেজার করতে পারবো। কার্ভেচার অফ দ্য পাথ ক্যান বি অবজার্ভড বা ফ্রম দ্য ফরমেশন অফ ক্লাউড ট্র্যাকস।
আর এখান থেকে আমি কি বার করতে পারবো, মোমেন্টাম অফ দ্য পার্টিকলস ক্যান বি ডিটারমাইন্ড, মোমেন্টাম অফ দ্য পার্টিকলস ক্যান বি ডিটারমাইন্ড, এটা হচ্ছে মোমেন্টাম ডিটারমাইন করার ফর্মুলা, mv ইকুয়ালস টু কিউ বি আর। এটাকে আমরা আরেকটা ফর্মুলা থেকেও আনতে পারি, সেটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্সের ফর্মুলা, mv স্কোয়ার বাই আর ইকুয়ালস টু কিউ ভি বি, এটা হচ্ছে লোরেঞ্জ ফোর্সের ফর্মুলা। আচ্ছা, অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ দেখা যাক। ফার্স্ট যেটা হচ্ছে অ্যাডভান্টেজ কি কি আছে, যে আমি এখানটায় ক্লাউড চেম্বারের দ্বারা কি টাইপের পার্টিকেল ঢুকছে সেটা ডিটেক্ট করা যেতে পারে। ডিটেক্ট দ্য টাইপ অফ পার্টিকেল, ডিটেক্ট দ্য টাইপ অফ পার্টিকেল কিভাবে, আলফা পার্টিকেলের জন্য ট্র্যাকটা থিক আর কন্টিনিউয়াস হবে, প্রোটন যদি ঢোকে পার্টিকেলটা থিন হবে আর কন্টিনিউয়াস হবে, আর যদি বিটা পার্টিকেল ঢোকে তাহলে ট্র্যাকটা আমার থিন হবে আর ডিসকন্টিনিউয়াস হবে। তাহলে এইগুলো দেখে আমি আইডেন্টিফাই করতে পারছি, ধরো যে কি টাইপের পার্টিকেল ঢুকছে, আমার ট্র্যাকটা দেখে আমি আইডেন্টিফাই করতে পারবো। আলফার জন্য থিক ট্র্যাক আর কন্টিনিউয়াস থিক আর থিনের মধ্যে ডিফারেন্সিয়েট করবো কিভাবে? অবভিয়াসলি কিছু না, দেখো ওটা তো আমরা পড়ছি না, যারা যারা এই জিনিসটা নিয়ে এক্সপেরিমেন্ট করছে তারা নিশ্চয়ই একটা কিছু মেজারমেন্টের ব্যাপার আছেই, আচ্ছা, এতটা হয়ে গেলে ঠিক, এর থেকে কম হলে থিন, নিশ্চয়ই একটা কিছু ওরা তো ব্যাপারটা তো আমরা তো অত ডিটেলস দেখিনি, জিনিসটাকেও আমরা ওইভাবে দেখিনি, হয়তো ওরা একটা ধরো ফটোগ্রাফ তুলছে আর কি, ওই ফটোগ্রাফের মধ্যে ধরো যে ট্র্যাকটা মানে তৈরি একটা হলো, নির্দিষ্ট ব্রেথ অবভিয়াসলি থাকছে, ওর বাইরে গেলে থিক আর বাইরে ভেতরে ওরা থাকলে থিন, কিছু একটা, কিছু তো নিশ্চয়ই ওদের মেজারমেন্টের ব্যাপার আছে, কিছু একটা লিমিট রয়েছে। হুম আচ্ছা, হুম হুম, সেখান থেকে আমরা আন্দাজ করতে পারবো। আর ম্যাগনেটিক্যালি কন্ট্রোলড ক্লাউড চেম্বার যেগুলো আছে সেইখান থেকে আমি কি করতে পারি, মোমেন্টাম নির্ণয় করতে পারবো, পার্টিকেলসের মোমেন্টাম নির্ণয় করতে পারবো। ঠিক আছে, এগুলো ছিল আমার অ্যাডভান্টেজেস, এগুলো খেয়াল রাখবে, অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস খুব ইম্পর্টেন্ট। নেক্সট, ডিমেরিটস। কি ডিমেরিট আছে, এবার দেখো ক্লাউড যে ফর্ম হয়েছে না, এই ক্লাউড ট্র্যাকটা কিন্তু চট করে নষ্ট হবে না, তোমার একটা পার্টিকেল ঢোকার ফলে যে তোমার ট্র্যাকটা তৈরি হয়েছে ওটা কিন্তু অনেকক্ষণ থাকবে, আর ওই ট্র্যাকটা থেকে গেছে বলে আমার কিন্তু টাইম লাগবে, পরের পার্টিকেলের ট্র্যাকটা অবজার্ভ করার জন্য কিন্তু আমার একটু সময় লাগবে। তো আমাকে কি করতে হবে, গ্যাসটাকে ক্লিয়ার করতে হবে, ওই ট্র্যাকগুলোকে ক্লিয়ার করতে হবে, না হলে কিন্তু আমি পরের পার্টিকেলের ট্র্যাকটাকে পাবো না, এইটা একটা প্রবলেম আছে। সেকেন্ড, যেহেতু এটা একটা ক্লাউড, একটা খুব হালকা জিনিস, খুবই একটা মানে ডেনসিটি খুব কম, একটা ক্লাউড, হাওয়া প্রায় বলতে পারো, এটা স্টপিং পাওয়ার খুব কম হবে। স্টপিং পাওয়ার মানে একটা পার্টিকেলকে স্টপ কতটা আটকাতে, মানে কতটা দূর অবধি গেলে পার্টিকেলটা স্টপ হবে, কোনো একটা ম্যাটেরিয়ালের মধ্যে কতটা অবধি ভেদ করে পার্টিকেলটা চলে যেতে পারে, সেটা হচ্ছে সেই ম্যাটেরিয়ালের স্টপিং পাওয়ার। এবার যেহেতু এটা একটা গ্যাস, অনেক হাই এনার্জি পার্টিকেল ইজিলি তোমার হয়তো ক্লাউড চেম্বার থেকে বেরিয়ে যাবে আনডিটেক্টেড, হাই এনার্জি পার্টিকেল, এনার্জি খুব হাই রয়েছে, এত হাই যে ক্লাউড ফর্ম করার আগেই মানে ডিটেক্ট না হয়েই সে চেম্বার থেকে বেরিয়ে গেল। তো এই কারণে প্রবাবিলিটি অফ ডিটেক্টিং হাই এনার্জি পার্টিকেল ইজ ভেরি লো, কারণ এটা খুব হালকা একটা জিনিস, মানে হালকা বলবো না, লেস ডেন্স, ডেন্সিটি খুব কম, ক্লাউডস হাওয়া প্রায় বলতে পারো। তো এর ফলে কি হচ্ছে, আমার হাই এনার্জি পার্টিকেলকে আমার পাওয়ার চান্স ধরতে পারার বা তাদের ট্র্যাক ধরতে পারার চান্স খুব কম, এটা হচ্ছে আমার ক্লাউড চেম্বারের ডিমেরিটস। আর এবার এই ক্লাউড চেম্বারের এই ডিমেরিটসগুলোকে কাউন্টার করার জন্য এসে গেল দ্য থার্ড ইম্পর্টেন্ট থিং, বাবল চেম্বার। তো দেখো স্পার্ক চেম্বার থেকে আমার শুরু হয়েছে, স্পার্ক চেম্বার থেকে আমি ট্র্যাকটাকে ধরতে পারছি, কিন্তু স্পার্ক চেম্বারের প্রবলেম ছিল ব্রোকেন, ট্র্যাকটা ব্রোকেন ছিল, আমার কন্টিনিউয়াস ট্র্যাক চাই, তার জন্য কি করা হলো, ক্লাউড চেম্বারকে আনা হলো। কিন্তু ক্লাউড চেম্বারের কি সমস্যা হলো, ক্লাউড চেম্বারে আমি কন্টিনিউয়াস ট্র্যাক পেলাম, কিন্তু ক্লাউডসগুলো থেকে যাচ্ছে, পার্টিকেলটা চলে যাওয়ার পরও ক্লাউডসগুলো থেকে যাচ্ছে, ক্লাউডসগুলোকে সরাতে হবে। আর কি, আমার ওই যেটা, যেহেতু ক্লাউড খুব হালকা, তার জন্য আমার হাই এনার্জি পার্টিকেলসকে মিসও হয়ে যেতে পারে, ধরা হয়তো নাও যেতে পারে, খুব হালকা বলতে ডেনসিটি কম, ঘনত্ব কম, তার জন্য আমাকে আনা হলো কি বাবল চেম্বার। বাবল চেম্বার নাম শুনেই বোঝা যাচ্ছে যে ইট হ্যাজ টু ডু উইথ লিকুইড, আগেরটা যেমন গ্যাস নিয়ে কাজ করছিল, বাবল চেম্বার হ্যাজ টু ডু সামথিং উইথ লিকুইড। ক্লাউড চেম্বারে গ্যাস কাজ হচ্ছিল, আর বাবল চেম্বারে আমার লিকুইড থাকবে। তো ঘটনাটা কি হচ্ছে, সিমিলার, একটুখানি আওয়াজ দিও তো, কানেকশন আছে তো, হ্যালো, হ্যাঁ 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 আচ্ছা, তাহলে এরপর আমরা যাচ্ছি বাবল চেম্বারে। বাবল চেম্বারে, বাবল চেম্বারে কি হচ্ছে, একই কেস, যে ক্লাউড চেম্বারের মতোই ব্যাপার, এখানে আমার সুপার হিটেড একটা লিকুইড থাকছে, সুপার হিটেড লিকুইড।
সুপারহিটেড লিকুইড কেসটা কি বলতো? দেখো আমরা তো জানি যে যে লিকুইডকে যদি আমি তার একটা বয়লিং পয়েন্ট থাকে, সেই বয়লিং পয়েন্টে যদি আমি নিয়ে যাই, সেই বয়লিং পয়েন্ট অবধি হিট করি, তাহলে লিকুইডটা বয়েল করতে শুরু করবে, লিকুইডটা ভেপার হতে শুরু করবে, ঠিক কি না? এখানটায় কি হচ্ছে, যদি আমি প্রেসারটা হাই রাখি, প্রেসারটাকে যদি আমি হাই রাখি, হাই প্রেসার, আর আর যে লিকুইডটার যে আর লিকুইডের টেম্পারেচার ইজ বিলো অ্যাবভ বয়লিং পয়েন্ট, টেম্পারেচার যদি আমি রাখি অ্যাবভ বয়লিং পয়েন্ট, তাহলেও লিকুইডটা হয়তো বয়েল করবে না, তাহলেও কিন্তু লিকুইডটা বয়েল করবে না, যেহেতু আমি টেম্পারেচারটা প্রেসারটা হাই রেখেছি। টেম্পারেচারটা বয়লিং, আমার লিকুইড উইল নট বয়েল, লিকুইড উইল নট বয়েল। এটা আমি একটা কন্ডিশনটাকে বলছি আমরা সুপারহিটেড লিকুইড, ঠিক আছে? হাই প্রেসার আর টেম্পারেচারটাকে আমি কি করেছি, এখানটায় টেম্পারেচারটাকে আমি অ্যাবভ বয়লিং পয়েন্ট রেখেছি, কিন্তু লিকুইডটা বয়েল করবে না হাই প্রেসারের জন্য। এবার যদি প্রেসারটাকে রিলিজ করে দিই, প্রেসারটাকে আমি রিলিজ করে দিলাম, মানে প্রেসারটাকে হট করে লো করে দিলাম, মেড লো সাডেনলি, তারপরও আমার কি হবে, আমার লিকুইড উইল স্টিল নট বয়েল, রিমেন in superheated state, superheated state, superheated state, মানে এই স্টেটেই থেকে যাবে, বয়েল করবে না, ঠিক আছে? তো আনলেস, এবার এই স্টেটেই থাকবে, বয়েল করবে না ফর এ কনসিডারেবল পিরিয়ড অফ টাইম, এইটাকে বলা হয়, একটা শব্দ আছে আই থিঙ্ক কুইসেন্ট টাইম বা কিছু একটা বলে, ঠিক আছে? পিরিয়ড অফ কুইসেন্স বলে, ঠিক আছে? এই যে টাইমটা রয়েছে, এবার কখন বয়েল করা শুরু করবে, হুট করে যদি একটা পার্টিকেল ঢুকে যায়, হুট করে যদি আমার এবার এই লিকুইডের মধ্যে আমার একটা পার্টিকেল এন্টার করে, একটা পার্টিকেল যদি এন্টার করে, সেই মোমেন্টে আমার কি হবে, এই যে যেখানে যখন আমার পার্টিকেলটা আমার যাচ্ছে এর মধ্যে দিয়ে, আমার এই পার্টিকেলটা যাওয়ার ফলে আবার কিছুটা আয়োনাইজ হবে, আর তার ফলে আমার ওই আয়নসগুলোর পাশে পাশে হালকা 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 খুব ছোট 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 বাবলসের একটা ট্র্যাক তৈরি হয়ে যাবে, খুবই সরু হবে, এই বাবলসের ট্র্যাকটা খুবই সরু হবে। আর এই ট্র্যাকটা দেখে আমি কি বুঝতে পারবো, পার্টিকেলটার কোন দিকে যাচ্ছে সেটা আমি বুঝতে পারবো। বাবলসের একটা ট্র্যাক তৈরি হয়ে যাবে, চার্জড বাবলসের ট্র্যাক, বুঝতে পারলে তো কেসটা কি হলো? আর এটাকে অবজার্ভ করা যাবে আন্ডার, মানে মাইক্রোস্কোপ লাগবে, মাইক্রোস্কোপ নিডেড টু অবজার্ভ, খুবই ছোট হবে। তাহলে কেসটা বুঝতে পারলে এটা কিভাবে কাজ করছে, দেখো ঠিক ক্লাউড চেম্বারের মতোই কাজ করছে, ক্লাউড চেম্বারেরই কনসেপ্ট। ক্লাউড চেম্বারের মধ্যে আমার গ্যাসটাকে অ্যাডিয়াবেটিক্যালি এক্সপ্যান্ড করা হলো, তাতে গ্যাসটার মধ্যে কোনো ক্লাউড ফর্ম করলো না, যেহেতু গ্যাসটা ডাস্ট ফ্রি ছিল। যেমনি একটা পার্টিকেলস গেল, গ্যাসটাকে আয়োনাইজ করলো, আয়ন্সের চারপাশে ক্লাউডগুলো ফর্ম করলো। সেম কেস এখানে হচ্ছে, আমি সুপার হিটেড রেখেছি লিকুইডকে, কিন্তু গ্যাসের বদলে আমি লিকুইড রেখেছি, সুপার হিটেড রয়েছে, আর সুপার হিটেড থাকার জন্য ওটা বয়লিং পয়েন্টের ওপরে থাকলেও বয়েল করছে না, কিন্তু যেমনি একটা পার্টিকেল যাবে ওইখানে আয়োনাইজ করবে, চার্জ ভাগ হয়ে যাবে, চার্জ, আর তো এই চার্জগুলো জন্য হুট করে ওই পয়েন্টটা বয়েল করা শুরু করবে, যেখানে আমার এই চার্জগুলো থাকছে, ওই পয়েন্ট জায়গাগুলো বয়েল করা শুরু করবে, আর আমার বাবলস ফর্ম করবে, আর সেই বাবলসগুলো খুব ছোট একটা বাবলসের ট্র্যাক ক্রিয়েট হয়ে যাবে, সেইটা দেখেই আমি পার্টিকেলটার মানে ট্র্যাকটাকে বুঝতে পারবো। এই দেখো, the major defects of cloud chamber, major defects of cloud chamber was the gas was used has low density and hence low stopping power, thus high energy particles cannot be detected easily in cloud chamber. To overcome this, bubble chamber was developed. The track was formed by liquids having 1000 times higher density than gas and has much higher stopping power. এই যে লিকুইডস যেগুলো আছে তার কিন্তু
ডেনসিটি প্রায় মানে গ্যাসের থেকে 1000 গুণ হয়, তার ফলে এটা স্টপিং পাওয়ারও অনেক বেশি। দিস মেক্স ইট ইজিয়ার ফর বাবল চেম্বার টু ডিটেক্ট ট্র্যাক অফ হাই এনার্জি চার্জ পার্টিকেলস। এর জন্য আমি হাই এনার্জি চার্জ পার্টিকেলস আমি দেখতে পাবো। প্রিন্সিপাল কি, এই যে প্রিন্সিপালটা যেটা বললাম যে লিকুইডটা বয়েল আমরা করে নর্মালি বয়েলিং পয়েন্টে বয়েল করা শুরু করে আর বাবলস তৈরি হয়, কিন্তু লিকুইডকে আমরা সুপার হিটেড রাখতে পারি। কিভাবে রাখবো, আমি হাই প্রেসারে রাখে যদি তাকে আমি ফার বিয়ন্ড তার বয়েলিং পয়েন্টে হিট করি, তাহলে আমার হয়তো সুপার হিটেড হয়ে যাবে, দ্যাট ইজ লিকুইডটা বয়েল করবে না। এবার প্রেসারটা আমি যদি হট করে রিলিজ করে দিই, সাডেনলি রিলিজ করে দিই, মানে সাডেনলি লো করে দিই, সেই অবস্থায় কি হবে, লিকুইডটা আবার সুপার হিটেড অবস্থাতেই থেকে যাবে। আর এটা প্রায় একটা টাইম অবধি, একটা পার্টিকুলার পিরিয়ড অফ টাইম অবধি ওই অবস্থায় থাকবে উইদাউট বয়েলিং। এই টাইমটাকে বলা হয় পিরিয়ড অফ কুইসেন্স। এই টাইমের মধ্যে যদি কোনো হাই এনার্জি বা হাই স্পিড আয়োনাইজিং পার্টিকেল আমার ঢোকে ওই এটার মধ্যে, সেটা বয়েলিং প্রসেসকে ট্রিগার করে দেবে, বয়েলিং প্রসেসকে ট্রিগার করে দেবে আর আয়ন্স ফর্ম করবে। আর ওই আয়ন্সের চারপাশে কি হবে, আমার বাবলস, চার্জড বাবলস তৈরি হয়ে যাবে। এইটা খুবই ছোট হবে, অফ মাইক্রোস্কোপিক সাইজ হবে, আর এইটাই আমাকে লিকুইডের মধ্যে একটা ট্র্যাক তৈরি করে দেবে, যেটা আমার আয়োনাইজিং পার্টিকেলের ট্র্যাকটাকে ধরতে সাহায্য করবে। ঠিক আছে, এর অ্যাডভান্টেজেস কি কি, নাম্বার ওয়ান, অবভিয়াসলি হাই এনার্জি পার্টিকেলসকে আমি ডিটেক্ট করতে পারছি, যেটা ক্লাউড চেম্বারে আমি পাচ্ছিলাম না। সেকেন্ড, ক্লাউডটা যেমন থেকে যাচ্ছিল, বাবলসগুলো কিন্তু থাকবে না ততক্ষণ, আমার ওই গ্যাস চেম্বারে থেকে যাবে না, এটা বেশিক্ষণ থাকবে না। ডু নট রিমেন্স ফর লং অ্যাজ ক্লাউডস ইন ক্লাউড চেম্বার, অ্যাজ দ্য ক্লাউডস ইন ক্লাউড চেম্বার। হেন্স এটাকে ক্লিয়ার করার কোনো ব্যাপার নেই, বা ওল্ড ট্র্যাকগুলোকে রিমুভ করার কোনো ব্যাপার নেই, যেটা ক্লাউড চেম্বারে করতে হতো। সেই প্রবলেমটাও দেখো এখানে মিটে গেল, কারণ বাবলস তো বেশিক্ষণ থাকবে না, তৈরি হলো কিছুক্ষণ পর বাবলসগুলো ভ্যানিশ হয়ে গেল। কিন্তু ক্লাউড চেম্বারে ক্লাউডের ট্র্যাকটা থেকে যেত, তাই আমাকে ক্লিয়ার করতে হতো আগের ট্র্যাকগুলোকে নতুন করে ইউজ করার জন্য, কিন্তু এক্ষেত্রে সেই ব্যাপারটা নেই। কিন্তু স্টিল দেয়ার আর সাম প্রবলেমস। কি প্রবলেম রয়েছে, ট্র্যাকের মধ্যে যেহেতু এটা একটা লিকুইড, আচ্ছা যে কোনো পার্টিকেল দিয়ে তুমি বাবল চেম্বারকে ইয়ে করতে পারছো না, এনি র্যান্ডম আয়োনাইজিং পার্টিকেল দিয়ে তুমি ওটাকে ট্রিগার করতে পারবে না, কিছু পার্টিকুলার হাই আয়োনাইজিং পার্টিকেলস কিন্তু লাগবে। ঠিক আছে, সেকেন্ড, ট্র্যাকের মধ্যে ডিস্টরশন হবে কেন, কারণ লিকুইডের মধ্যে রয়েছে, তো তুমি যখন তুমি অবজার্ভ করছো বাইরে থেকে, তুমি তো জানোই একটা লিকুইডে কোনো জিনিস রয়েছে, ওই ডিফ্র্যাকশন আর ডিফ্র্যাকশন না কি বলে, রিফ্র্যাকশনের জন্য আমার পজিশনগুলো তো ভুলভাল হয় কি না। তোমার চেম্বারটা একটা লিকুইডের মধ্যে রয়েছে, লিকুইডে যখন তো ট্র্যাকস তৈরি হচ্ছে আর তুমি ওটাকে লিকুইডের বাইরে থেকে দেখছো, বাইরে থেকে তুমি যখন দেখছো জিনিসটাকে, তুমি একটুখানি আলাদা দেখবে বিকজ অফ রিফ্র্যাকশন অফ লাইট, একটু তাই তো, তো ট্র্যাকগুলোর মধ্যে ডিস্টরশন পাওয়া যাবে, সেটা একটা সমস্যা আছে। আর কি, যেহেতু এবার তোমার পার্টিকেলস গুলোকে লিকুইড মলিকিউলস, যেগুলো আরো মানে গ্যাসের মলিকিউলসের থেকে একটু বেশি মানে হেভি, লিকুইড মলিকিউলসের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তার ফলে কি হচ্ছে, আমার স্ক্যাটারিং হতে পারে, পার্টিকেলস গুলো যে পার্টিকেলটা এন্টার করছে সেটা ধাক্কা লেগে ওই মানে লিকুইড মলিকিউলসের সাথে ধাক্কা লেগে স্ক্যাটার হয়ে যেতে পারে, এটা একটা সমস্যা থাকছে। এরপর তাহলে এই তিনটে চেম্বার কিন্তু একে অপরের সাথে মানে মিল খাচ্ছে, পার্টিকুলারলি তুমি দেখো, একটা হচ্ছে স্পার্ক চেম্বার, সেকেন্ড হচ্ছে ক্লাউড চেম্বার, আর বাবল চেম্বার, এই তিনটে, এইগুলো হচ্ছে একটা পার্টিকুলার টাইপ চেম্বারস। এরপর যেটা আসছে সেটা আলাদা রকম জিনিস চলে গেল, যেমন ধরো হচ্ছে সিন্টিলেশন কাউন্টার্স। সিন্টিলেশন কাউন্টারের কিন্তু স্পেশালিটি হচ্ছে তুমি এটা দিয়ে তুমি গামা রেকে ডিটেক্ট করতে পারো, গামা রেডিয়েশনকে ডিটেক্ট করতে পারবে, গামা রেডিয়েশন ডিটেক্টেবল। কিভাবে এটা ডিটেক্ট করা যাচ্ছে, কি কেসটা আছে স্ক্রিনটিলেশন কাউন্টারে সেটা আগে বলি, ছবিটা একটু বড় করলাম যাতে দেখা যায়, আশা করছি দেখতে পাচ্ছ ছবিটা। এই যে এই জিনিসটা দেখছো তো, এটাকে বলছে সিন্টিলেটার বলে, এটাকে সিন্টিলেটার বলে। এর মধ্যে আমার একটা চার্জ পার্টিকেল এন্টার করবে, চার্জ পার্টিকেল এন্টার করতে পারে, বা গামা গামা রেডিয়েশন বা গামার যেটাকে বলে আর কি, গামার ফোটন, গামা পার্টিকেল বলাটা ভুল হয়েছে, গামা ফোটন করে দিও, গামা ফোটন, গামা ফোটন ধরো এন্টার করলো,
তার ফলে কি হচ্ছে, এইটা এমন একটা কিছু রয়েছে, এটা নর্মালি একটা ফ্লুরোসেন্ট অবজেক্ট, যেটা থেকে যখনই একটা চার্জ পার্টিকেল বা একটা গামা যদি করে তাহলে এখানে একটা ফ্ল্যাশ হবে, এইখানে একটা ফ্ল্যাশ উইল অকার, একটা ফ্ল্যাশ অফ লাইট। ঠিক আছে, তো যখনই একটা চার্জ পার্টিকেল বা একটা গামা ফোটন এন্টার করবে, এইটাকে এর মধ্যে যে এলিমেন্টটা আছে সেটা একটা ফ্ল্যাশ হবে। সেই ফ্ল্যাশ থেকে যে ফোটনটা বেরোবে, সেই ফোটনটা তখন আমার এই ম্যাটেরিয়াল, এখানটায় একটা বি বলে আমার একটা, দেখো একটা ফোটো ইলেকট্রিক ম্যাটেরিয়াল রয়েছে, এটা একটা ফোটো ইলেকট্রিক ম্যাটেরিয়াল, এইখানে এসে যখন পড়বে ফ্ল্যাশ, এইটা কিন্তু ফোটন, এই যে এ থেকে বিতে যে জিনিসটা যাচ্ছে এটা কিন্তু একটা ফোটন, ভিজিবল রেঞ্জের ফোটন, আলোর কণা। এটা যখন বিতে এসে পৌঁছবে তখন কিন্তু আমার কি বেরোবে বলতো, এই যেটা আমি বি থেকে যেটা বেরোচ্ছে যে জিনিসটা, এটা কিন্তু আমার ফোটো ইলেকট্রন, যেটা ফোটো ইলেকট্রিক এফেক্টে বেরোয়। ফোটো ইলেকট্রিক এফেক্টে কি হয়, যখন একটা মেটাল সারফেসের ওপর একটা ফোটন এসে পড়ে তখন আমার ইলেকট্রন এমিশন হয়, সেটাকে বলে ফোটো ইলেকট্রিক এফেক্ট। তো এই বি থেকে দেখো এতে এসে চার্জ পার্টিকেল বা গামা ফোটন পড়লো, তার ফলে একটা ফ্ল্যাশ অফ লাইট হলো। সেই ফ্ল্যাশ অফ লাইটের যে ফোটনটা, সেটা যখন গিয়ে এই বিতে পড়ছে তখন কি হচ্ছে, বি থেকে আমার একটা ফোটো ইলেকট্রন জেনারেট হচ্ছে, ফোটো ইলেকট্রন জেনারেট হচ্ছে। সেই এবার এইখানটায় একটা সিস্টেম, এমন সিস্টেম করা রয়েছে, এই সিস্টেমটা এক্স্যাক্টলি কি আমরা জানি না, কিন্তু এই সিস্টেমটাকে D1 D2 D3 D4 এটাকে বলা হয় ইলেকট্রন মাল্টিপ্লায়ার। এই D1 D2 D3 এই সিস্টেমটাকে আমরা বলবো হচ্ছে ইলেকট্রন মাল্টিপ্লায়ার। ইলেকট্রন মাল্টিপ্লায়ার মানে একটা ইলেকট্রনকে 2 করে দেবে, 2 কে 4 করবে, এরম করে ইলেকট্রন যেটা রিলিজ হচ্ছে, যেটা একটা ইলেকট্রন বেরোচ্ছে সেটাকে বাড়িয়ে দেবে, ইলেকট্রন মাল্টিপ্লায়ার। এরম করে অনেক সংখ্যক অফ ইলেকট্রনস এই মাল্টিপ্লাই হতে হতে শেষে যখন এই পি পয়েন্টে গিয়ে পৌঁছবে, পিটা হচ্ছে আমার প্লেট বা টার্গেট বা অ্যানোড, তখন আমার কি হবে, এখানে যে মাইক্রোঅ্যামিটার আছে এখানে আমি একটা কারেন্ট পাবো, এখানে একটা মাইক্রোঅ্যামিটারে আমি একটা কারেন্ট পাবো। এই কারেন্টটা থেকেই আমি বুঝতে পারবো যে আমার কোনো কিছু, কোনো পার্টিকেল এন্টার করেছে কি করেনি। যখনই একটা পার্টিকেল এন্টার করবে এই ঘটনাটা ঘটবে আর আমি এখানে একটা কারেন্ট পাবো। যদি কোনো পার্টিকেল এন্টার না করে তাহলে কোনো কারেন্ট পাবো না, কারণ ইলেকট্রন তো বেরোচ্ছে না। ইলেকট্রনটা কখন বেরোবে, যখন একটা পার্টিকেল বা গামা ফোটন এসে এই সিন্টিলেটারের মধ্যে পড়বে, সেখান থেকে একটা ফ্ল্যাশ অফ লাইট হবে, একটা ফোটন জেনারেট হবে, সেটা গিয়ে বি পয়েন্ট যেটা একটা মেটাল তার মধ্যে গিয়ে পড়বে, সেখান থেকে ফোটো ইলেকট্রন বেরোবে, সেটা এই D1 D2 D3 D4 যেটা ইলেকট্রন মাল্টিপ্লায়ার তার মধ্যে যেতে যেতে কি হবে, ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পেতে থাকবে, শেষে তারা গিয়ে যখন পি পয়েন্টে এসে পৌঁছবে অনেক পরিমাণ ইলেকট্রন হয়ে যাবে, সেই ইলেকট্রনটা গিয়ে সেই ইলেকট্রনগুলোর জন্য আমি একটা মাইক্রোঅ্যামিটারে কারেন্ট পাবো। তো এই কারেন্টটা আমাকে কি ডিটেক্ট করাচ্ছে, যে একটা পার্টিকেল এসেই সিন্টিলেটারের মধ্যে পড়েছে। তো এইভাবে আমরা জিনিসটাকে বুঝতে পারবো। ঠিক আছে, এটা দিয়ে আমি বোথ চার্জ পার্টিকেলকেও মেজার করতে পারি, আবার গামা পার্টিকেলকেও, গামা রেকেও মেজার করতে পারি বা পেতে পারি। এই যে কেসটা বলা রয়েছে, যখন এটা স্লিন্টিলেটারে এলো তখন একটা ফ্ল্যাশ হলো অ্যাট পয়েন্ট এ, এই যে পয়েন্ট এতে ফ্ল্যাশ হয়েছে একটা, ঠিক আছে, তার ফলে কি হচ্ছে, একটা ফোটো ইলেকট্রন ইজ জেনারেটেড ফ্রম পয়েন্ট বি, ওই ফ্ল্যাশটার জন্য বি পয়েন্ট থেকে ফোটো ইলেকট্রন, এই যে দেখালাম ফোটো ইলেকট্রন জেনারেট হয়েছে বি পয়েন্ট থেকে। আর সেই ইলেকট্রন ইজ, এটা passes through a stage of photo multipliers and multiplied to a greater number of electrons, অনেকগুলো ইলেকট্রন হয়ে যাবে, ওই একটা ইলেকট্রন ওই মাল্টিপ্লায়ারের মধ্যে দিয়ে যেতে যেতে অনেকগুলো সংখ্যক ইলেকট্রন হয়ে যাবে। These electrons reach the plate P and a voltage pulse is recorded through resistance R। হ্যাঁ, আইদার আমি অ্যামমিটারের মধ্যে কারেন্ট পাবো, বা আমার কি হবে, এই যে আর রয়েছে এর মধ্যে দিয়ে তো কারেন্ট ফ্লো করছে, তো এর অ্যাক্রসে আমি একটা ভোল্টেজ পাবো, এই আর এর অ্যাক্রসে আমি একটা ভোল্টেজ পাবো। তো আইদার কারেন্ট ফ্লো করবে কিছু মোমেন্টের জন্য, বা একটা ভোল্টেজ, এই আর এর অ্যাক্রসে একটা ভোল্টেজ ড্রপ হবে, তো দুটোই হবে অ্যাকচুয়ালি। তো সেইটা থেকেই আমি রিডিংটা বুঝতে পারবো যে কি হয়েছে, একটা পার্টিকেল এন্টার করেছে। এই সিন্টিলেশন কাউন্টার যেটা আছে, এটা সিন্টিলেশন বা লুমিনিসেন্সের যে প্রিন্সিপাল সেটা নিয়ে কাজ করে, মানে কিছু কিছু কম্পাউন্ডস আছে, এই জিনিসটা কি সিন্টিলেশন বা লুমিনিসেন্স, কিছু কিছু কম্পাউন্ড আছে যেমন জিঙ্ক সালফাইড, এদের মধ্যে যখন কোনো আয়োনাইজ পার্টিকেল এসে হিট করে তখন হালকা একটা ফ্ল্যাশ অফ লাইট হয়, দ্যার ইজ এ স্মল এমিশন অফ ফ্ল্যাশ অফ লাইট, এই ঘটনাটাকে বলা হয় লুমিনিসেন্স বা সিন্টিলেশন। এই প্রিন্সিপালটাকেই ইউজ করে সিন্টিলেশন কাউন্টার তৈরি।
এর ইউজফুলনেস কি কি আছে? প্রথম কথা হচ্ছে ক্যাপেবল অফ র্যাপিড কাউন্টিং, অনেক পার্টিকেলস পড়তে পারে, আমরা ফটাফট কাউন্ট করতে পারবে, মানে এটার টাইম ডিউরেশন ইজ ভেরি শর্ট, এক্সট্রিমলি শর্ট, মানে খুব অনেকগুলো পার্টিকেলসকে কাউন্ট করতে পারবে, র্যাপিড কাউন্ট করতে পারবে। কোনো মানে অন্যান্য গ্যাস গ্যাস এবার দেখো এটা কিন্তু গ্যাস কাউন্টার নয়, ইট ইজ নট এ গ্যাস কাউন্টার, মানে বা গ্যাস চেম্বার টাইপের নয়। এখানে কিন্তু একটা এটা অ্যাকচুয়ালি বলতে গেলে সলিড স্টেট কাউন্টার্সের মধ্যে পড়ে যাচ্ছে, সলিড স্টেট কাউন্টার্স বলে তো নাকি, ডিটেক্টর, সলিড স্টেট ডিটেক্টরের মধ্যে পড়ে যাচ্ছে এটার মধ্যে। কারণ এই পুরো জিনিসটা কিন্তু সলিড, যেখানে পার্টিকেলটা এসে ঢুকছে এই সিন্টিলেটারে, সেটা কিন্তু একটা সলিড অবজেক্ট, ঠিক আছে? তো এটা গ্যাস নয়, আগেরগুলো গ্যাস ফিল্ড কাউন্টার্স বা গ্যাস ফিল্ড ডিটেক্টরস ছিল, আর এগুলো সলিড স্টেট ডিটেক্টরের মধ্যে পড়ে যাচ্ছে। আর গ্যাসের মধ্যে আমার টাইমটা অনেকক্ষণ লাগে, প্রথম পার্টিকেলটা মেজার করার পর দ্বিতীয় পার্টিকেলটা পেতে অনেক টাইম লাগে, এক্ষেত্রে সেই জিনিসটা লাগবে না, ফার্স্ট থিং। সেকেন্ড থিং, স্ট্রেংথ অফ দ্য ফ্ল্যাশ, সেটা ডিপেন্ড হচ্ছে টাইপ অ্যান্ড এনার্জি অফ দ্য পার্টিকেল। ফ্ল্যাশটা কত বড় হবে পয়েন্ট এতে, এই যে এ পয়েন্টে যখন একটা পার্টিকেল ঢুকলো এই সিন্টিলেটারে, তখন যে ফ্ল্যাশ অফ লাইটটা হলো সেটা কত বেশি হবে সেটা কার ওপর নির্ভর করবে? নির্ভর করবে পার্টিকেলটার টাইপ আর পার্টিকেলটার এনার্জির ওপর। আর যত বেশি এনার্জি হবে তত যত ফ্ল্যাশটার ইন্টেন্সিটি বেশি হবে, যত পার্টিকেলটার এনার্জি বেশি হবে ফ্ল্যাশটার ইন্টেন্সিটি তত বেশি হবে। আর তুমি যদি একটু ফোটো ইলেকট্রিক এফেক্ট মনে করো, যত পার্টিকেলের ইন্টেন্সিটি বেশি হবে তত বেশি ফোটো ইলেকট্রনস বেরোবে, তার মানে ইলেকট্রনসের সংখ্যা বেড়ে যাবে ওভারঅল মাল্টিপ্লাই হয়ে, আর আমার কারেন্ট বা ভোল্টেজেরও সংখ্যাটা মানে অ্যামাউন্টটাও বেড়ে যাবে। তার মানে যত হাই এনার্জি পার্টিকেল আসবে তত বেশি আমি কারেন্ট বা ভোল্টেজ পাবো। তার মানে এখানে আমি পার্টিকেলটার এনার্জিটাও আমি বার করতে পারছি। খেয়াল রাখবে যে পার্টিকেলের এনার্জিটা যত বেশি হবে তত ফ্ল্যাশ অফ লাইটের ইন্টেন্সিটিটা হাই হবে, আর যত ইন্টেন্সিটি হাই হবে তত বেশি ফোটো ইলেকট্রনস বি পয়েন্ট থেকে বেরোবে, ঠিক আছে? তো তো এখান থেকে হেন্স উই ক্যান ইউজ টু ডিটেক্ট দ্য পার্টিকেল টাইপ অ্যান্ড ইস এনার্জি। সিন্টিলেশন কাউন্টার দিয়ে আমি তার পার্টিকেল টাইপটা কি আর তার এনার্জি কি সেটা ডিটেক্ট করতে পারি। আর যেহেতু এটা একটা সলিড স্টেট ডিটেক্টর, যেহেতু এটা একটা সলিড স্টেট ডিটেক্টর, তো এটার হাই স্টপিং পাওয়ার আছে, তার ফলে এটা দিয়ে আমি অনেক হাই এনার্জি পার্টিকেলসকে ইজিলি ডিটেক্ট করতে পারবো, যেটা গ্যাস ফিল্ড কাউন্টারের ক্ষেত্রে প্রবলেম হচ্ছিল। অ্যান্ড সব থেকে বেশি ইউজফুল, এটা গামা রেকে ডিটেক্ট করতে পারবে। এর আগে যতগুলো ডিটেক্টরস পড়লাম কেউ কিন্তু গামা রেকে ডিটেক্ট করতে পারতো না, সিন্টিলেশন কাউন্টার কিন্তু গামা রেকে ডিটেক্ট করতে পারবে। ক্লিয়ার? কোনো প্রবলেম এই অবধি? হ্যালো? না। আচ্ছা, লাস্ট সেটা হচ্ছে সলিড সেমিকন্ডাক্টর কাউন্টার, এটা হচ্ছে লাস্ট টপিক এই চ্যাপ্টারটার। সেমিকন্ডাক্টর কাউন্টার কি আছে? একটা সেমিকন্ডাক্টর ডায়োড আছে, পিএন জাংশন ডায়োড, যেটা রিভার্স বায়াসে রাখা রয়েছে। রিভার্স বায়াসে রাখা হলে কি হচ্ছে তোমাকে একটু দেখিয়ে দিই, ডিপ্লিশন রিজনটা অনেক বড় হয়ে যাচ্ছে। রিভার্স বায়াসে থাকলে কি হয়, ডিপ্লিশন রিজনটা বড় হয়ে যায় কিনা? হ্যাঁ হ্যাঁ। এবার যখন ডিপ্লিশন রিজনটা বড় রয়েছে আমার কিন্তু এখানটায় কোনো কারেন্ট ফ্লো হওয়ার কথা নয়, কিন্তু যেমনি আমার একটা পার্টিকেল ঢুকবে, একটা পার্টিকেল বাইরে থেকে এসে ঢুকবে, সেই পার্টিকেলটা ঢুকে কি করবে বলো তো, এখানে ঢুকে ইলেকট্রন আর হোল পেয়ার সৃষ্টি করবে। যেমন গ্যাসের মধ্যে পার্টিকেলটা ঢুকে আয়োনাইজ করছিল, এক্ষেত্রে কি হবে, পার্টিকেল হোক যে আয়োনাইজিং পার্টিকেলটা যখন আমার এই ডিপ্লিশন রিজনে ঢুকবে, এটা হচ্ছে আমার পিএন ডায়োড, এটা হচ্ছে আমার পিএন ডায়োড ইন রিভার্স বায়াস। তো এইটাতে যখন গিয়ে ঢুকবে তখন কি হবে, আমার একটা ইলেকট্রন আর হোল পেয়ার সৃষ্টি হবে। আর এটা রিভার্স বায়াসে আছে, এটা হচ্ছে এন লেয়ার। রিভার্স বায়াসে থাকা মানে কি, এনটা আমার পজিটিভের সাথে কানেক্টেড, খেয়াল করবে রিভার্স বায়াসে থাকা মানে এনটা পজিটিভের সাথে কানেক্টেড। আর এটা হচ্ছে থিন পি লেয়ার, পিটা আমার নেগেটিভের সাথে কানেক্টেড। তো এবার একটু দেখে বলো তো, যে ইলেকট্রন আর হোল পেয়ারটা সৃষ্টি হচ্ছে, ইলেকট্রনটা আমার কোন দিকে যাবে, এন সাইডের দিকে যাবে, কারণ এন সাইডটা ব্যাটারির পজিটিভের সাথে কানেক্ট করা রয়েছে। আর হোলটা যেটা তৈরি হয়েছে সেটা কোন দিকে যাবে, সেটা আমার পি সাইডে যাবে, কারণ পি সাইডটা ব্যাটারির নেগেটিভের সাথে কানেক্ট রয়েছে। তো এর ফলে আমি কি পাবো, যে মোমেন্টে আমার একটা পার্টিকেল এসে ঢুকছে সেই মোমেন্টে একটা ইলেকট্রন আর হোল তৈরি হলো, তার মানে আমি সেই মোমেন্টে একটা কারেন্ট পাবো, সেই মোমেন্টে আমি একটা কারেন্ট পাবো, ইলেকট্রন আর হোল ফ্লো করছে তো সেই মোমেন্টের জন্য একটা কারেন্ট পাবো। আর কারেন্ট যদি পাই,
ফর এ স্মল অ্যামাউন্ট অফ টাইম, তখন আমার কি হবে, এই আর এর অ্যাক্রসে একটা ভোল্টেজ ড্রপ হবে, এই আর এর অ্যাক্রসে একটা ভোল্টেজ ড্রপ হবে, আমরা সেই ভোল্টেজ ড্রপটাকে ধরতে পারবো, সেই ভোল্টেজ ড্রপটাই হয়ে যাবে আমার পালস, ভোল্টেজ পালস, যেটা আমরা আগেও আলোচনা করেছিলাম যে ভোল্টেজ কিছুই ছিল না, জিরো ছিল, উইথ টাইম যেমনি আমার একটা পার্টিকেল ঢুকলো হুট করে আমার একটা হাই পালস পেয়ে গেলাম, তারপর আবার জিরো হয়ে গেল। তো এই পালসটা কি রিপ্রেজেন্ট করছে, ডিটেকশন অফ পার্টিকেল, এটা আমার ডিটেকশন অফ পার্টিকেলকে রিপ্রেজেন্ট করছে। হুম। এইটা হচ্ছে সলিড স্টেট ডিটেক্টরের অন্তর্গত দুটো কেস, একটা হচ্ছে স্লিন্টিলেশন কাউন্টার আর একটা হচ্ছে এটাকে যেটা আমরা করলাম সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর ডিটেক্টর। ঠিক আছে, স্যার বলো। যদি সেমিকন্ডাক্টর ফরওয়ার্ড বায়াসে রাখতাম তাহলেও তো একটা কারেন্ট পাওয়া যেত। আসলে ব্যাপারটা হচ্ছে না, এটা ফরওয়ার্ড বায়াসে রাখলে তুমি যে কারেন্টটা পাচ্ছ ওটা নর্মাল কারেন্ট হয়ে যাচ্ছে, তুমি তো ডিটেক্ট করতে পারবে না। যদি তুমি ফরওয়ার্ড বায়াসে রাখো তখন তো নর্মাল কারেন্ট ফ্লো করবে, তুমি ভেবে দেখো না, কারণ ফরওয়ার্ড বাসের সেমিকন্ডাক্টর তো কন্ডাক্টিং স্টেটে থাকে, তখন তো কারেন্ট নর্মালি ফ্লো করছে। আচ্ছা, মানে একটা পিক ভ্যালু পাবো না আলাদা করে? পিক কেন, তুমি কারেন্ট ফ্লো করবে। তুমি যখন রিভার্স বায়াস করছো তখন কি কোনো কারেন্ট ফ্লো করার কথা? না। ফ্লো করার কথা নয়, ঠিক আছে। আচ্ছা, মানে কিন্তু কারেন্টটাকে যে ডিটেক্টর হিসেবে ইউজ করছি। অবভিয়াসলি, কিন্তু যেমনি একটা আমার বাইরে থেকে পার্টিকেল আসবে সেই মোমেন্টে একটা তুমি একটা হুম, বুঝতে পেরেছি। কারেন্ট পাবে। কেন? কারণ সেই পার্টিকেলটা ডিপ্লিশন রিজনে ঢুকে ইলেকট্রন হোল পেয়ার তৈরি করছে, আর তার জন্য একটা অল্প কারেন্ট তুমি পাচ্ছ। তো সেটাই তো ডিটেকশন, কিছু নেই, হুম। কারেন্ট নেই, হুট করে একটা কারেন্ট পেলাম, তার মানে নিশ্চয়ই পার্টিকেল ঢুকেছে। হুম। এবার এটা তো জাস্ট আমরা ওপর আইডিয়াটা করছি, এগুলো কিভাবে তৈরি করা হয়, কি কি লাগে, অবভিয়াসলি এটা আমাদের নর্মাল ডায়োড দিয়ে তৈরি করা যাবে না, এর পেছনে নিশ্চয়ই আরো অনেক কিছু ব্যাপার থাকছে, কনসেন্ট্রেশনের ব্যাপার থাকতে পারে, কিভাবে তৈরি হচ্ছে তার ব্যাপার থাকতে পারে, এটা ইঞ্জিনিয়ারিং এর ব্যাপার হয়ে যাচ্ছে। আমরা জাস্ট ওপরে থিওরিটা দেখছি যে এইভাবে জিনিসটা কাজ করে। তো এটার সুবিধা কি কি আছে, আচ্ছা এই দেখো, ডিউ টু দ্য রিভার্স বায়াস ইন দ্য ডিপ্লিশন রিজন of greater due to reverse bias, a depletion region of greater width is formed and a large potential difference maintains across the diode acts as a solid ionization chamber। এই ডিপ্লিশন রিজনটাই আমার একটা আয়োনাইজেশন চেম্বারের মতো বিহেভ করছে, খেয়াল করে দেখো ঠিক কি না। এইখানে কিছুই নেই, যেমনি একটা হ্যাঁ। পার্টিকেল এন্টার করবে তেমনি একটা ইলেকট্রন হোল পেয়ার তৈরি হবে, মানে এটা একটা ওই আয়োনাইজেশন চেম্বারের মতো বিহেভ করছে এই অংশটা, হুম, বাকি হুম, হুম। আইডিয়া সেম। এটার বুঝছি। এটার অ্যাকশন সেই একই, যে যখন একটা চার্জ পার্টিকেল এন্টার করছে ডিপ্লিশন রিজনে, ইলেকট্রন হোল পেয়ার তৈরি হচ্ছে, ক্রিয়েটস অ্যান ইলেকট্রন হোল পেয়ার, দিস ইলেকট্রনস অ্যান্ড হোল পেয়ার কনস্টিটিউট এ কারেন্ট, এই কারেন্টটা করছে, অ্যান্ড এ ভোল্টেজ পালস অ্যাপিয়ার্স ইন রেজিস্টার আর, এই রেজিস্টার আর এর অ্যাক্রসে একটা ভোল্টেজ পালস আমরা পাচ্ছি, আর এর ফলে কি হচ্ছে, দ্য ভোল্টেজ পালস ইজ ডিটেক্টেড, the voltage pulse detects the incident particle and the amplitude of the pulse depends on the energy deposited by the incoming particle। তার মানে আমরা এনার্জিকেও মেজার করতে পারি, পার্টিকেলের যত বেশি এনার্জি হবে তত বেশি ইলেকট্রন হোল পেয়ার তৈরি হবে, তত বেশি কারেন্ট হবে, ঠিক আছে। তাহলে ভোল্টেজ পালসের কত হাইট সেটা থেকে আমি পার্টিকেলটার যে ইনকামিং পার্টিকেলটার এনার্জিটাকেও আমরা বার করতে পারবো। তো কি ইউজফুলনেস, প্রথমত পালস হাইট যেটা আছে সেটা হচ্ছে 10 টাইমস দ্য সাইজ অফ দ্যাট অফ আয়োনাইজেশন চেম্বার, মানে এক্সট্রিমলি সেন্সিটিভ কাউন্টারটা এক্সট্রিমলি সেন্সিটিভ। আয়োনাইজেশন পার্টিকেলে তুমি মানে বেশ ভালো আয়োনাইজিং পার্টিকেল না হলে কিন্তু তুমি সেন্সিটিভ মানে কাউন্টারটা ট্র্যাক করতে পারবে না, কিন্তু এটার ক্ষেত্রে তোমার একটু কম আয়োনাইজিং পার্টিকেলকেও ট্র্যাক করতে পারছে, এক্সট্রিমলি সেন্সিটিভ দেন আয়োনাইজেশন চেম্বার। তারপর কি, তুমি সেন্সিটিভিটিকে বাড়াতে পারো, কিভাবে বাড়াতে পারো, রিভার্স বায়াসটাকে চেঞ্জ করে। The sensitivity of the counter can be changed by changing the thickness of the depletion layer by changing the applied voltage। তুমি ডিপ্লিশন লেয়ারের সাইজটাকে চেঞ্জ করে তুমি তার সেন্সিটিভিটিকে ইনক্রিজ করতে পারো বা ডিক্রিজ করতে পারো, এটা একটা সুবিধা আছে যেটা তুমি অন্য কোনো গ্যাস ফিল্ড চেম্বার আয়োনাইজেশন চেম্বারে পাচ্ছ না। দ্বিতীয় জিনিস, দ্য ন্যারো উইথ অফ দ্য ডিপ্লিশন লেয়ার কম্পেয়ার্ড টু দ্য ডিস্টেন্স বিটুইন অ্যানোডস অ্যান্ড ক্যাথোডস, ডিস্টেন্স বিটুইন অ্যানোডস অ্যান্ড ক্যাথোডস ইন আদার কাউন্টার মেক দ্য পালস টাইম ভেরি স্মল। মানে কি হচ্ছে দেখো, একটা আয়োনাইজেশন চেম্বারে বড় চেম্বারটা কিন্তু অনেকটা বড় হয়,
তো আয়োনাইজেশন চেম্বারে ক্যাথোড আর অ্যানোডের মধ্যে কিন্তু অনেকটা দূরত্ব থাকছে, তার মানে বা অ্যাকচুয়ালি কিরাম ছিল, অ্যাকচুয়ালি একটা মাঝখানে তার ছিল, সরি। তো ক্যাথোড আর অ্যানোডের মধ্যে কিন্তু অনেকটাই দূরত্ব রয়েছে আয়োনাইজেশন চেম্বারের কথা ভাবো। সেখানে সেমিকন্ডাক্টর তো কিছুই না, একটা ছোট্ট একটা টুকরো, সেমিকন্ডাক্টরটা তো একটা ছোট্ট টুকরো। তো এর যে দুটো পার্ট আছে পি আর এন, এদের মধ্যে ডিস্টেন্সটা তো অবভিয়াসলি অনেক কম, ঠিক কি না? হুম তার মানে যখন একটা পার্টিকেল ঢুকবে তখন আমি কিন্তু পালসটা সঙ্গে সঙ্গে পাবো, যেটা আমার এক্ষেত্রে একটুখানি টাইম লাগছিল। মানে একটা পার্টিকেল ঢোকার পর এর একটা টাইম লাগে, ওই যে যেটা রিজলভিং টাইম বলে, এই আচ্ছা কাউন্টারগুলো একটা রিজলভিং টাইম লাগে। এই টাইমের মধ্যে যদি আমার অন্য কোনো একটা পার্টিকেল ঢোকে আমি সেটাকে পাবো না এই টাইমের মধ্যে, কারণ আয়োনাইজ হচ্ছে, তারপর আয়োনাইজেশন গ্যাসগুলো ওপরে উঠছে, মানে আয়ন্সগুলো আবার ইলেকট্রন নিয়ে আবার নর্মাল হচ্ছে, একটা টাইম লাগবে তো। কিন্তু এক্ষেত্রে তো সেই ব্যাপার নেই, এই ডায়োডের ক্ষেত্রে তো সেই ব্যাপার নেই। হ্যাঁ আর এইগুলো খুবই কাছাকাছি, কারণ ডায়োডগুলো তো ছোট হয়, খুব সাইজে খুব ছোট হয়, তাহলে পিআরএন তো খুব কাছাকাছি রয়েছে, তাহলে যে ইলেকট্রন হোল তৈরি হবে ফটাফট তারা পিআরএন এ পৌঁছে যাবে। বুঝতে পারলে তো? হুম তার মানে এইটার টাইমটা খুব ছোট, এটার যে পালস টাইম সেটা খুব ছোট, আর এটার সেন্সিটিভিটি খুব হাই, টাইম সেন্সিটিভিটি খুব হাই। তার মানে এটা অনেক ইজিলি অনেকগুলো পার্টিকেলসকে তুমি ধরতে পারছো, অনেকগুলো পার্টিকেল যাচ্ছে সেগুলোকে তুমি এটার দ্বারা ডিটেক্ট করতে পারবে। বোঝা গেল তো? পালস টাইম হাই হওয়া, পালস টাইমটা যেটা আছে সেটা হচ্ছে স্মল হওয়া, মানে যেমন ধরো যদি আয়োনাইজেশন চেম্বারে এত বড় পালস টাইম হয়, মানে এই এতটা টাইমের মধ্যে কোনো পালস ঢুকলে তুমি পাবে না, সেটা এর মধ্যে যদি কোনো পালস ঢুকে তুমি খুঁজে পাবে না। এটার ক্ষেত্রে সেটা অনেক ছোট হবে, প্রায় একদম এরকম, প্রায় খুবই সরু হবে, হয়তো এই টাইমের মধ্যে তুমি 2-3টে আমি পালস পেয়ে গেলে। বুঝতে পারলে? হুম এইটা হচ্ছে পালস টাইমটা স্মল। কিন্তু এটা লিমিটেশন কি আছে, যে গামা রেকে ডিটেক্ট করতে পারবে না, গামা রেকে একমাত্র সিন্টিলেশন কাউন্টারই ডিটেক্ট করতে পারছে, কিন্তু এটা গামা রেকে ডিটেক্ট করতে পারবে না। আর আরেকটা অবভিয়াসলি ইউজফুলনেসের মধ্যে পড়ছে, যেহেতু এটা সাইজ খুব ছোট, সেমিকন্ডাক্টর অবভিয়াসলি খুবই ছোট সাইজ হবে, পোর্টেবল। তো খুবই পোর্টেবল। আর তো এইটা একটা এই কাউন্টারের সুবিধা। আর লিমিটেশন হচ্ছে গামা রেকে ডিটেক্ট করতে পারছে না, কিন্তু গামা রেকে কে ডিটেক্ট করতে পারবে খেয়াল রাখবে, সিন্টিলেশন কাউন্টার ডিটেক্ট করতে পারবে। তো এইখানটায় তোমাদের যে পার্টিকলস অ্যাক্সিলারেটর অ্যান্ড ডিটেক্টর এই পার্টটা শেষ হলো।